ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার আমরা চলে এলাম একটি নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, রোজকার মতো ঠিক চলে এলাম তোমাদের কাছে সাত সকালে একটি গল্প নিয়ে। এই গল্পটা দেখো, সাংসারিক গল্প, বেশিরভাগ শাশুড়ি বৌমা নিয়ে গল্প। শাশুড়ি বৌমায়ের এত সুন্দর মিল, সত্যি দেখে খুব ভালো লাগলো। বা এই রকম শাশুড়ি বৌমা সব ঘরে ঘরে হওয়া দরকার, তাহলে আর কোনো অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট থাকবে না। দেখো, উভয়কেই ভালো হওয়া দরকার, একজন ভালো হলেও হয় না। শাশুড়িকেও ভালো হওয়া দরকার অতি অবশ্যই। আবার যে পরের বাড়ি থেকে আসছে, পরের বাড়ির মেয়ে, তাকেও আপন করে নেওয়া দরকার। তবে তার থেকেও দরকার তার মানসিকতা, তার ভালোবাসা, তার বংশ পরিচয়। এখানেই বোঝা যায় যে সে কেমন বংশের মেয়ে, কেমন শিক্ষায় শিক্ষিত। সত্যি এত সুন্দর ভালো লাগলো। মাঝখানে ঠাকুমা আছে কাবাব মে হাড্ডি হয়ে ইয়া। তো এই ঠাকুমার জন্যই হয়তো আরও গল্পটা ফুটে উঠেছে, আরও ভালো লেগেছে। তো তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগে? আশা করি ভালো লাগে। তো আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো, তোমাদেরও গল্পগুলো আজকের গল্পটা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো। আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই আমার শাশুড়ি মায়ের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিয়েছে। শান্তশিষ্ট মানুষটি হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছে। বিয়ের পর যখন এই বাড়িতে আমি এলাম, শাশুড়ি মাকে প্রণাম করে শাড়ি হাতে দিয়ে বলেছিলাম, মামুনি, এটা আপনার জন্য, আমার মা দিয়েছে। এ কথা শুনে ঠাকুমা শাশুড়ি মুখ বেঁকিয়ে বলে উঠলেন, হ্যাঁ গো নাথ বউ, তোমার মা বাপ কি কোনো শিক্ষা দেয়নি? বলি, স্বামী মাকে যে মা বলতে হয় এটাও জানো না? শাশুড়ি মা মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, থাক মা, যেদিন আমি সত্যি তোর মা হয়ে উঠবো সেই দিন মা বলিস। ঠাকুমা শাশুড়ি একঘর লোকের সামনে চিৎকার করে উঠলেন, বললেন, প্রথম দিন থেকে ছেলের বউকে মাথায় তুলছ তোলো, পরে সামলাতে পারলে হয়। শাশুড়ি মা চুপ দিয়ে থাকলেন, কোনো উত্তর দিলেন না। এই বাড়িতে আসার পর থেকেই দেখছি শাশুড়ি মাকে সবাই মিজাজ দেখিয়ে কথা বলে। এমনকি শুভাশিস মানে আমার বর, ওনার একমাত্র সন্তানও মেজাজ দেখাতে ছাড়ে না নিজের মাকেও। অথচ শাশুড়ি মা সারা দিন কাজ করে, কার কি দরকার, কে কি খাবে, সব খেয়াল উনি রাখেন। তাতেও কারো মন পান না। আমার শ্বশুর মশাই তো পান থেকে চুন খসলে শাশুড়ি মায়ের আর রক্ষা নেই। তার উপর ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি মাকে সারা দিন খিটখিট করে। মাঝে মাঝে আমি রেগে গিয়ে শাশুড়ি মায়ের পক্ষ নিয়ে বলতে গেলে শাশুড়ি মা থামিয়ে দেন। তখন আমি আর কিছু বলতে পারি না। একটা মানুষ এত অপমান সহ্য করে কি করে থাকে আমি বুঝে উঠতে পারি না। শাশুড়ি মায়ের চোখের জল পড়তে গিয়েও যেন পড়ে না। মানুষটা কেমন যেন পাথর হয়ে গেছে। আমি একজন স্কুল শিক্ষিকা। শ্বশুরবাড়ি থেকে আমার কর্মস্থল বেশ খানিকটা দূরে, দুটো বাস পাল্টিয়ে যেতে হয়। তাই তাড়াহুড়ো করে দুটো খেয়ে বেরিয়ে যাই। একদিন কথায় কথায় আমার শাশুড়ি মাকে বলেছিলাম, বিয়ের আগে আমার মা খাইয়ে দিত, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। তারপর দিন আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিতে এলে ঠাকুমা শাশুড়ি বলে ওঠেন, যত আদিক্ষেতা, বুড়ো ঢিঙ্গি মেয়েকে আবার খাইয়ে দিতে হচ্ছে, যত দেখতে পারো। আমি রেগে গিয়ে শাশুড়ি মাকে বললাম, খাইয়ে দিতে হবে না মামুনি, আমি খেয়ে নেব, সারাদিন আপনাকে এই নিয়ে কথা শোনাবে। শাশুড়ি মা খাইয়ে দিতে দিতে বললেন, ওনার কথায় রাগ করতে নেই, ওনার বয়স হয়েছে, তুই খেয়ে নে। আমি ওই ঠাকুমা শাশুড়িকে একদম সহ্য করতে পারি না, সব সময় খিটখিট করে। হঠাৎ একদিন আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই। ডাক্তার দেখানো হয়, ইউরিন টেস্ট করা হয়, বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলেছে। আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে বাড়িতে খুশির জোয়ার আসে। শাশুড়ি মা এক লম্বা লিস্ট তৈরি করে শুভাশিসের হাতে দিলেন। শুভাশিস ওই লিস্টে কি কি আনতে বলেছে সেগুলো আমাকে জোরে জোরে পড়ে শোনাচ্ছে।
লিস্টে আছে আমন্ড বাদাম, কেশর, কাজু, ডিম, মাদার হরলিক্স, ফল আরো অনেক কিছু। আমি শুনে লজ্জা পেলাম। লিস্টে কি কি আছে শুনে ঠাকুমা শাশুড়ি বললেন, পোয়াতি অবস্থায় এত খাওয়া কিসে? পেটের ছেলে বড় হলে সিজার করতে হবে, আর বেড রেস্ট কিসে? পোয়াতি অবস্থায় যত কাজ করবে তত কম কষ্ট পাবে সন্তান হওয়ার সময়। আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়িকে বললেন, মা, রিমলি মানে আমার ছেলের বউকে যা খাওয়াবো তাই আমাদের বংশধর খাবে। মা সুস্থ থাকলে তবেই তো সন্তান সুস্থ থাকবে, আর এখন সবার সিজারই হচ্ছে। ঠাকুমা শাশুড়ি বললেন, 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, ভাতের ফ্যানটুকুও পাইনি। তাতে কি আমরা সুস্থ থাকিনি, নাকি আমাদের ছেলেপুলোরা সুস্থ হয়নি? এখন ছেলের বউ আসতে তোমার যত ঢং বেড়েছে দেখছি। বলি, তোমাকে কি খাইয়েছিলাম? আমার নাতি কি সুস্থ হয়নি? শাশুড়ি মা কথাগুলো তো কর্ণপাত করলেন না, আর আমাকেও ইশারায় চুপ দিয়ে থাকতে বললেন। অবশেষে সেই দিন এলো, আমি কন্যা সন্তানের মা হলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার সিজার হয়েছে। কন্যা সন্তান হতে শাশুড়ি মা খুশি হয়ে বললেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতেই শাশুড়ি মা বললেন, বলি, নাতবউ একটা ছেলের জন্ম দিতে পারলে না? মেয়ের জন্ম দিলে শেষে। ভেবেছিলাম নাতির ঘরে ছেলে দেখে মরবো। তুমি তোমার মায়ের পাটাই পেয়েছো, আমার বা তোমার শাশুড়ির পাটা পাওনি, তাহলে তোমার ছেলেই হতো। আমি বললাম, ঠাম্মা, এটা পাটা পাওয়ার ব্যাপার না, এটা XY এর ব্যাপার। সবটাই আপনার নাতির জন্য, এখানে আমার কোনো দোষ নেই। ঠাকুমা শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন, এত XY জানি না, যা জানি তাই বললাম। তোমার বা তোমার শাশুড়ির সাথে কথা বলাই চলে না। সিজার হওয়ার জন্য শাশুড়ি মা বললেন, রিমলি, তুই নিচের রুমে থাকবি, আর কোনো কাজ করবি না। 6 মাস তোর রেস্ট, আমি সব করব। এ কথা শুনে ঠাকুমা শাশুড়ি বললেন, এত রেস্ট কিসের? পেট কেটে মেয়ের জন্ম দিয়েছে, তাতে কষ্ট কিসের? আমাদের মতো প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়নি। তখন শাশুড়ি মা রেগে বললেন, হ্যাঁ, যাদের নর্মাল বেবি হয় তাদের প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু সিজার মানে বাচ্চার জন্মের পর থেকে মায়ের মৃত্যুর আগে পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। যাদের সিজার হয়, পেটের 7টা পর্দা কেটে বেবিকে দুনিয়ায় আনতে হয়। হ্যাঁ, এটা ঠিক, সিজার করার আগে অ্যানেস্থেশিয়ার জন্য পেট কাটাটা বোঝা যায় না, কিন্তু আধ ঘন্টার ভেতরে 3টে স্লাইন শেষ করতে হয়। মোটা সিরিঞ্জে মেরুদণ্ডের ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। কখনো অবস্থাকে, কখনো বসা যায় না, ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী জিনিস উঠানো যায় না। খুব কষ্ট হয় মা। এসব কথা শুনে ঠাকুমা শাশুড়ি মাকে বললেন, বলছি বৌমা, তোমারও তো সিজার হয়েছিল, তখন তো এত বড় বড় কথা বলনি, আজ ছেলের বউয়ের জন্য বড় বড় কথা বলছো। শাশুড়ি মা বললেন, আমি বলতে চেয়েছিলাম, সেদিন কিন্তু আমার কথা কেউ শোনেনি, আমার কষ্টটা কেউ বোঝেনি, তাই আমি যা কষ্ট পেয়েছি তা আমি রিমলিকে পেতে দেব না। সেদিন আমার পাশে কেউ থাকেনি, কিন্তু আমি আছি রিমলির পাশে। আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দিতেন না, সারা দিন কাজ করতেন, তার উপর সারা রাত জেগে আমার মেয়ের যত্ন করতেন। যখন আমার ঘুম ভাঙতো, আমি দেখতাম শাশুড়ি মা আমার মেয়ের যত্ন করছে। আমি স্থির করলাম, শাশুড়ি মাকে আর মামুনি বলে ডাকবো না, মা বলবো। সত্যি, মানুষটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে, তাই একজন নারী হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। আমি শাশুড়ি মাকে বললাম, মামুনি, আপনাকে আর মামুনি বলবো না, মা বলবো, আপনি আমার মা। শাশুড়ি মা তাই বলবি বলে জড়িয়ে ধরলেন। আমি মনে মনে বললাম, সব শাশুড়ি শাশুড়ি হয় না, কিছু শাশুড়ি মাও হয়।